বিমানবন্দরে নেমে দেশের মাটি হাতে নেয়া, এমনকি নিজের বা পরিবারের ওপর এত বছর ধরে হওয়া নির্যাতনের গল্প করে সহানুভূতি নেয়ার চেষ্টাও তিনি করেননি। লাখ লাখ মানুষের উপস্থিতিতে এই জানাজা ছিল শুধু বিদায়ের মুহূর্ত নয়। একবার ভেবে দেখুন, একটি রাজনৈতিক দল, যে দলটি টানা প্রায় 15 বছর ক্ষমতার বাইরে, যে দলটাকে ঘিরে একটা পুরো প্রজন্ম বড় হয়েছে মামলা, হামলা, হরতাল, অবরোধ আর অন্তহীন সমালোচনার গল্প শুনে। আপনি, আমি সহ অনেকেই বিএনপির নাম শুনে ইতিবাচক কিছু ভাবতেই ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন সেই দলটাকে ঘিরেই আবারও শুরু হয়েছে আলোচনা। চায়ের দোকানে, বন্ধুর আড্ডায়, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় একই আলোচনা, বিএনপি। প্রশ্নটা তাই খুব স্বাভাবিক। এসব কি নিছক আবেগের জোয়ার, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? আর এই প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন আপনা আপনি ভাবে জুড়ে যায়। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজস্বিক বিদায়, এই দুইটা দৃশ্য কি আলাদা আলাদা ঘটনা মনে হচ্ছে আপনাদের কাছে, নাকি এই দুইটি ঘটনাই একই রাজনৈতিক গল্পের দুইটা অধ্যায়? আর এই গল্পটাই কি বিএনপিকে আবারও ভোটের রাজনীতির সামনে এনে দাঁড় করাচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা থাকে যেগুলো হয়তো সঙ্গে সঙ্গে সরকার বদলায় না, কিন্তু নীরবে রাজনীতির গতিপথ বদলে দেয়। আর এই পরিবর্তন হয়তো ধরা পড়ে না সংবিধানে, ধরা পড়ে না আইন কানুনে, কিন্তু ধরা পড়ে মানুষের মনে, কথাবার্তায়, আবেগে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভোট দেওয়ার মানসিকতায়। সাম্প্রতিক সময় বিএনপির রাজনীতিতে যে দৃশ্যপট তৈরি হয়েছে সেটাকেও ঠিক এই জায়গা থেকেই দেখতে হবে। এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি ছিল কার্যত ক্ষমতার বাইরে থাকা একটি দল। এই সময়টায় একটা পুরো প্রজন্ম রাজনৈতিকভাবে বড় হয়েছে এমন এক বিএনপিকে দেখে, যে বিএনপি আন্দোলনে ব্যর্থ, নেতৃত্বে অনুপস্থিত আর জনপরিসরে প্রায় সব সময় প্রতিরক্ষামূলক অবস্থানে। চাঁদাবাজি, মামলা, দলীয় কোন্দল, এই শব্দগুলো যেন ধীরে ধীরে বিএনপির রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে গিয়েছিল। ফলে দলটি তার নিজস্ব রাজনৈতিক ভাষা প্রায় হারাতে বসেছিল। আর এই শূন্যতার সুযোগে 5ই আগস্টের পর থেকেই রাজনীতির মাঠে ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করে জামায়াত ইসলাম, বিশেষ করে ছাত্র রাজনীতিতে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একচেটিয়া সাফল্য দেখে আপনি, আমি সহ অনেকেই তখন ভাবতে শুরু করেছিলাম, ভোটের রাজনীতির ভবিষ্যৎ বুঝি নতুন দিকে মন দিচ্ছে। ঠিক এই প্রেক্ষাপটে ঘটে তারেক রহমানের প্রত্যাবর্তন, যা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা ছিল না, বরং এটা ছিল বিএনপির দীর্ঘদিনের অনুপস্থিত নেতৃত্ব কাঠামোর আবারও সামনে চলে আসা। বিমানবন্দর থেকে রাজপথ যে জনসমাগম দেখা গিয়েছিল, তা হয়তো একটাই কথা স্পষ্ট করে দিচ্ছিল, বিএনপির সামাজিক ভিত্তি নিঃশেষ হয়নি, বরং দীর্ঘ সময় তা হয়তো চাপা পড়েছিল। তবে প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তোলার পেছনে আরেকটি কারণ রয়েছে, আর তা হলো তারেক রহমানের রাজনৈতিক আচরণ। যেমন বিমানবন্দরে নেমে দেশের মাটি হাতে নেয়া, যা নিছক আবেগ নয়, বরং এটাও এক ধরনের প্রতীকী রাজনীতি, যা জাতীয়তাবাদী রাজনীতির একটি শক্ত বার্তা। এরপর আসে তার প্রথম বক্তব্য, 16 মিনিটের বক্তৃতা। কিন্তু লক্ষ্য করুন, একটা বারও তিনি আওয়ামী লীগ কিংবা জামায়াতের নাম নেননি, এমনকি নিজের বা পরিবারের ওপর এত বছর ধরে হওয়া নির্যাতনের গল্প করে সহানুভূতি নেয়ার চেষ্টাও তিনি করেননি, বরং তিনি কথা বলেছেন ভবিষ্যৎ পরিকল্পনার ভাষায়। আর তারেক রহমানের এই স্ট্র্যাটেজিক নীরবতা আসলে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আজকের ভোটার, বিশেষ করে জেনজি, তারা মূলত সংঘাতের রাজনীতিতে ক্লান্ত। তারা চায় স্থিরতা, দিক নির্দেশনা এবং একটা পরিষ্কার পরিকল্পনা। এই আবহে আসে আরেকটি দৃশ্য,
যেটা রাজনীতির ভাষায় খুব শক্তিশালী, বেগম খালেদা জিয়ার জানাজা। লাখ লাখ মানুষের উপস্থিতিতে এই জানাজা ছিল শুধু বিদায়ের মুহূর্ত নয়, এটা পরিণত হয় এক ধরনের নীরব রাজনৈতিক গণভোটে। বিএনপির ইতিহাস, আবেগ আর উত্তরাধিকার সবকিছুর প্রকাশ্য প্রদর্শনে। এখানেও তারেক রহমান কোনো রাজনৈতিক স্লোগানে যাননি, তিনি দাঁড়িয়েছেন একজন সন্তানের মতো, যিনি প্রকাশ্যে মায়ের ঋণের দায়ভার নিচ্ছেন। এই সংযম, এই বিনয় বিএনপিকে দিয়েছে এক ধরনের নৈতিক উচ্চতা, যেটা তারা প্রায় হারিয়ে ফেলেছিল। এদিকে একই সময় জামায়াত পড়েছে ভিন্ন এক সংকটে। উদীচী, ছায়ানট সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিসরে হামলার অভিযোগ তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে অনেকটাই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এর ফলে শিক্ষিত মধ্যবিত্ত, সাংস্কৃতিক অঙ্গন, এমনকি মূলধারার মিডিয়ার বড় একটি অংশ ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে যেতে শুরু করেছে। আর এখানেই রাজনীতির আসল পার্থক্যটা তৈরি হচ্ছে। কারণ রাজনীতিতে শুধু সংগঠন শক্তিশালী হলেই হয় না, গ্রহণযোগ্যতা না থাকলে ভোটের রাজনীতি টেকে না। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, ভোটের রাজনীতিতে কে এগিয়ে? যদিও বিএনপি এখনো নির্বাচনী বিজয়ের নিশ্চয়তা পায়নি, কিন্তু তারা এগিয়ে গেছে তিনটি খুব গুরুত্বপূর্ণ জায়গায়। প্রথমত, জনগণের মনস্তত্ত্বে, দ্বিতীয়ত রাজনৈতিক ন্যারেটিভের নিয়ন্ত্রণে, এবং সবশেষ সুইং ভোটারের আস্থায়। এমনকি অনেক বিশ্লেষকরাই বলছেন তারেক রহমানের প্রত্যাবর্তন আর খালেদা জিয়ার রাজস্বিক বিদায়, এই দুই ঘটনা মিলিয়ে বিএনপিকে আবারও রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে এনেছে। এখন শেষ প্রশ্নটা আপনাদের জন্য রেখে যাচ্ছি, এই আবেগ কি সংগঠন আর কৌশলী রূপ নেবে, নাকি আবারও ইতিহাসের মতো এই সুযোগ হাতছাড়া হবে?